আমাকে ওনাকে মানে আমার কাছে ওনাকে কখনোই স্বাভাবিক মানুষ মনে হয় নাই। সেটা বলতে পারেন। এটাও তো অন্যায়, এগুলো সব বন্ধ করা উচিত আমি মনে করি। তারা হয়তো মনে করছে যে ক্যাম্পাসে ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ লিখে ছাত্রকে এটা গুপ্ত লীগ লিখছে। গাড়ির প্রয়োজন আছে, একদম নাই তা না। বাংলাদেশের যে আইন, সে আইনেও তারা বলেছে যে সংসদ সদস্যদের জন্য তারা একটা ট্যাক্স ফ্রি গাড়ি নিতে পারবে, এবং তারা আমরা এই ট্র্যাডিশনটা দেখেছি। এবং তারা এই ট্যাক্স ফ্রি গাড়িটা নেওয়ার সময় তারা এত দামি গাড়ি নেয় যে গাড়ি ট্যাক্স ফ্রি এনে আবার বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে যে লাভের টাকাটা থাকে ওটা দিয়ে তারা আবার নিজেরা আরেকটা গাড়ি কিনে। এরকম আমরা সংসদ সদস্যদের মধ্যে দেখেছি, অনেকের মধ্যে দেখেছি। তো নির্বাচনের সময়, নির্বাচনের আগে, নির্বাচনের পরে প্রথমে জামাত ইসলাম যারা ছিলেন তারা বললেন যে তারা কোনো মানে ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। এবং তারেক রহমান সাহেব যখন শপথ নিলেন তখন ওনার এমপিদের নিয়ে উনি সবাইকে দিয়ে বলিয়ে নিলেন যে আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেব না এবং আমরা কোনো প্লট নেব না। এগুলি মৌখিক কথা, তারা কিন্তু এই ব্যাপারে কোনো আইন হয়নি, আইন কিন্তু চেঞ্জ হয়নি, আইন আগেরটাই আছে। তো আমি মনে করি আইনটা হওয়া উচিত যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, কারণ ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়ার যে রীতিটা এটা আমার কাছে খুবই আপত্তিকর এবং মানে কি বলবো এটাকে আপনি অসম্মানজনক মনে হয়। কারণ দেশের সমস্ত লোক ট্যাক্স দিবেন, উনি জনপ্রতিনিধি, উনি ট্যাক্স দিবেন না গাড়ি কিনতে, এটা হয় না। উনি সিগারেট কেনার সময় একটা ভ্যাট দেন, উনি দিয়াশালাই কেনার সময় একটা ভ্যাট দেন, আমিও দেই উনিও দেন, এই দেশের নাগরিক মাত্রই দিবেন এটা, কিন্তু উনি গাড়ি কেনার সময় দেবেন না। কেন রে ভাই, এটা তো হওয়া উচিত না, সমান সুযোগই থাকা উচিত। কাজে আমি মনে করি এই নিয়মটাও রহিত করা উচিত। কিন্তু বিপরীত দিকে হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলছেন এটাও আমি মনে করি গুরুত্বপূর্ণ, কারণ এমপি সাহেবের তাহলে চলাফেরা করবেন কিভাবে? ওনারা ঢাকায় থাকেন, আবার এলাকায় যেতে হয় ওনাদেরকে। ওনারা প্রতি সপ্তাহে যারা ঢাকায় এমপি মানে থাকেন যারা, তাদের অধিকাংশই ঢাকায় বাসা আছে। নির্বাচনী প্রচারণার সময় তারা চলাফেরা করেছেন কিভাবে, এই প্রশ্নটা কি আসে কিনা? না, আসে না, আসে না। এই কারণে তখন তো উনি এমপি ছিলেন না, উনি এমপি হতে চেয়েছেন। তখনকার বাস্তবতা আর এমপি হয়ে যাওয়ার পর বাস্তবতা এক না। কারণ উনি যখন এমপি হয়ে যাবেন ওনাকে প্রতি সপ্তাহে একবার ঢাকায় আসতে হবে, অথবা অনেক সময় ঢাকায় আসতে হবে, ঢাকায় চলাচল করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, একজন এমপির র্যাঙ্ক কিন্তু একজন আপনার এই জেলা প্রশাসকের চেয়ে অনেক উপরে। তো জেলা প্রশাসককে আপনি গাড়ি দিচ্ছেন না, তাকে দিলে আপনি এমপিকে দিবেন না কেন? আপনাকে মন্ত্রীকে গাড়ি দিচ্ছেন, প্রতিমন্ত্রীকে গাড়ি দিচ্ছেন, তাহলে মাঝখানে এমপি হয়ে শিখে অন্যায়টা করলো রে ভাই। মন্ত্রী আগে গাড়ি চড়ে নাই, চড়ছে। তো এমনকি আপনার সরকারি কর্মকর্তা যারা আছেন, যারা নাকি সচিব আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, তারা তো বিনাশ মানে সুদে গাড়ি কেনার জন্য লোন পান, জানেন? তারা চাইলে সরকারের কাছ থেকে 50 লাখ 60 লাখ টাকা লোন নিতে পারবেন, আমি গাড়ি কিনবো, এবং এই টাকার জন্য তাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। আচ্ছা, তো আমলা সাহেবরা ওনাদের জন্য এই সুবিধাগুলি করে নিছেন। আমলারা কারা ভাইয়া বলেন তো আপনি? কি ওকে তো আমি বেতন দিয়ে রাখছি আমার সেবা করার জন্য। কথাটা সিম্পল। বাড়িতে আমার যারা আগে দেখতেন আপনার বড় বড় যারা অবস্থাপন্ন লোক আছে, তারা তাদের বাড়িতে কিন্তু একজন বাজার সরকার রাখতো, একজন হিসাব সরকার রাখতো, তারা যে বাজার টাজার করে নিয়ে আসতো। এরা হলে বেতনভোগী ব্যক্তি, এই ফ্যামিলির লোককে সেবা দেওয়ার জন্য। তো আমাদের এই সমস্ত আমলা যারা, তাদেরকে তো আমরা বেতন দিয়ে রাখছি আমাদের সেবা করার জন্য। ওনারা দায়িত্ব নিয়ে নিজেদের সেবা করেন, আমাকে সেবা করেন না। এটা তো হলো না রে ভাই। কিন্তু যেহেতু ওনারা ক্ষমতাবান, অথবা আমি বলবো আগের সরকার যেটা ছিল সেই সরকার আমলাদেরকে তোষণ করতো, আমলাদেরকে ঘুষ দিত যে তোমরা আমাদেরকে টিকায় রাখো। এই জন্য আমলারা মাথায় উঠে গেছিল। এটা উচিত না। ওনারা গাড়ি কিনবেন, ওনাদের গাড়ি কিনে ওটা আপনার সুদবিহীন লোন নিতে হবে কেন ওনাদেরকে? এটাও তো অন্যায়। এগুলো সব বন্ধ করা উচিত আমি মনে করি। আমার মনে হয় আগেই দ্বন্দ্ব ছিল, এটা একটা উপলক্ষ বানাইছে আর কি। দেখেন একটা কথা আমি বলি, যে জিনিসটা সেলিম ভাই জানতে চাইলেন যে এটা কি ছাত্র দলের লোক লিখছে, এটা শিওর কিনা, আপনি তাকে বললেন যে হ্যাঁ আমি শিওর। ভালো কথা। আমার আরেকটা প্রশ্ন, এই আগে যে গ্রাফিতিটা ছিল এটা কি শিবির লিখেছিল নাকি ছাত্রদল লিখেছিল? যারা এটা চেঞ্জ করেছে তারাও তো লিখতে পারে। তারা হয়তো মনে করছে যে ক্যাম্পাসে ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ লিখে ছাত্রকে এটা গুপ্ত লীগ লিখছে। এতে খুব বেশি কিছু যায় আসে না। বরঞ্চ আমি মনে করি ছাত্রলীগের চেয়ে গুপ্ত লীগটা এখন বেশি ভয়ঙ্কর। তো
এটা নিয়ে আসলে মারামারি করার মতো ইস্যুটা না, আসলে ইস্যু অনেকগুলি ছিল, এটাকে তারা একটা বানায় নিচ্ছে আর কি, উপলক্ষ করে তারা মাঠে নামছে। তো এখন এই জিনিসটা আমি মনে করি খুব একটা জরুরি বিষয় না। গুপ্তলিগ খারাপ? গুপ্তলিগ কি আছে না? যখন এই আপনার ডাকসু যে ভিপি, সে কি আওয়ামী লীগের ছাত্রলীগের লোক ছিল না? সেখানে সে স্লোগান দেয় নাই? তার ওরকম অনেক ছবি তো এদের দেখা যায়। ওই সময় একটা কথা বলছিল এই ছাত্র দলের সভাপতি রাকিব, সম্ভবত রাকিব, সে একটা কথা বলছিল যে আমরা জানতে পারলাম যে এই সাদিক কায়েম হলো মানে ছাত্র শিবিরের সভাপতি। তো একে তো আমরা এই হিসেবে চিনতাম না, অন্য একটা দলের লোক হিসেবে চিনতাম। তো ঠিক আছে, এই গত 15 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের যে কমিটিগুলি ছিল, তাহলে নিশ্চয়ই ছিল, গুপ্ত অবস্থায় ছিল। সেই কমিটির নামগুলি একটু প্রকাশ করেন। আচ্ছা, শিবির করে নাই কেন? করলে দেখতেন ওই লোকগুলি অনেকে আওয়ামী লীগের বড় নেতা, বিএনপির বড় নেতা হয়ে বসে রয়েছে। তার নামটা প্রকাশ করেন। আপনি তো একটা আদর্শিক রাজনীতি করেন। এখন তো আপনারা মুক্ত, এখন তো আপনাদের কোনো বিপদ নাই, বিপদে কোনো ভয় আছে নাই, এখন নাম বলেন না কেন? এখন নাম বলতে সমস্যাটা কি? বলে না জিনিসটা। এগুলি আসলে আমি মনে করি গুপ্ত জিনিসটাই ভয়ঙ্কর, এটা যে দলেরই হোক না কেন। মনে করেন এখন দেখবেন, আগামীতে দেখবেন আওয়ামী লীগের লোকজন জামাতের মধ্যে গুপ্ত হয়ে ঢুকে পড়ছে, অথবা বিএনপির মধ্যে গুপ্ত হয়ে ঢুকে গেছে। কেন ঢুকছে? তারা হয়তো বাধ্য হয়ে ঢুকবে, অথবা মায়ের ভয়ে ঢুকবে, কী হবে আমি জানি না। কিন্তু আমার যে কোশ্চেনটা হলো, যে আরেকটা কথা বলা হয় যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চলবে না, এটা কিন্তু শিবির বলে না, বলে। এবং এই যে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুতে যে শিবিরের লোকজন জিতছে, তাহলে ওরা কীভাবে জিতলো? ওরা বলছে আমি তো শিবির নামে জিতি নাই, অন্য নামে জিতছি। আপনি আমাকে চা দিচ্ছেন, এটা যদি আমি দুধ মনে করে খাই, তাহলে কিন্তু দুধের স্বাদ পাবো না তো ভাই। এখন এই সাদিক কায়েম, ফরহাদ, এরা যে নামেই করুক, ওরা তো আসলে শিবির। এবং এটা তো এখন ওরা কমিটি করতে পারবে, সমস্যা নাই। ছাত্রদল যখন কমিটি করতে গেল, তখন কমিটি করতে দেওয়া যাবে না। কেন যাবে না? তারা শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চায় না। তাহলে আমি করতে পারবো ঘুরাইয়া, তুমি কোনোভাবে তুমি আচ্ছা, আবু খানের রাজাকে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন। আপনার মতে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত ক্যাম্পাসে? শুনেন, আমি যখন ক্যাম্পাসে ছিলাম আমি ছাত্র রাজনীতি করতাম, ঠিক আছে? আমি নিজে সক্রিয় রাজনীতি করতাম, এবং আমরা ওইভাবে দেখে দেখে অভ্যস্ত। যখন আমাদের দেশ স্বাধীন হয়, তখনও কিন্তু ছাত্র রাজনীতির একটা বড় ভূমিকা ছিল আমাদের দেশে। আমাদের স্বাধীনতা সংগ্রামে ছাত্র রাজনীতির অনেক বড় ভূমিকা ছিল। আমি তো অনেক সময় মনে করি যে ছাত্রলীগে আওয়ামী লীগকে অনেক সময় পরিচালিত করছে ওই সময়, এই ছাত্রলীগের বড় প্রয়োজন ছিল। বাস্তবতাটা আসলে চেঞ্জ হয়ে গেছে। তখন কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের অর্ডারে চলতো না। 1970-এ ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অর্ডারে চলতো না, বরং ছাত্রলীগে আওয়ামী লীগকে চলতে বাধ্য করতো যে কি করতে হবে। এই স্বাধীনতার পতাকা উত্তোলন, এটা কি শেখ মুজিবের সিদ্ধান্ত হয়েছে? হয় নাই। এই সাধারণ সিরাজ আব্দুর রব এরা করছে। কাজে ওই ছাত্র রাজনীতি যদি করতে পারেন, এমন কি ছাত্র রাজনীতির দরকার আছে। কিন্তু এখন যে ছাত্র রাজনীতি হয়, এখন কি হয় আপনি দেখেন নাই? ছাত্রলীগের কমিটি হবে, নেত্রী ঠিক করে দেবে কমিটি কি হবে। তাই তো বললাম। আর নেত্রী কেমনে বুঝবে যে কাকে আনতে হবে? নেত্রী বুঝবে হলো কে আমার অনুগত থাকবে, তাকে আমি বানাবো। একই রকম ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, সবই ছাত্র শিবির বলেন, সবই একই জিনিস। যদি একটা রাজনৈতিক দলের একটা শাখা হয়, এবং শাখাটা মানে কি, লাঠিয়াল শাখা হইতে পারে, অনুগত শাখা হইতে পারে, মিছিলের শাখা হইতে পারে, যদি সেটা হয়, তাহলে ভাই আমি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না। আর যদি সে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর স্বাধীনতা সংগ্রাম, যদি ওই সময় যে ছাত্র রাজনীতির ভূমিকা ছিল যদি সেরকম হয়, তাহলে থাকুক। কাজে এই আলোচনা না করা ভালো। এই আলোচনা করলে একটা অন্তহীন আলোচনা, অন্তহীন। যার হাতে তলোয়ার আছে সে হলো সবচেয়ে ভালো জ্ঞানী আর কি। কারণ সে তলোয়ার নিয়ে যখন এখানে মনে করেন, এখন তো তলোয়ার নাই, ধরেন একটা পিস্তল আছে, যারা পিস্তল আছে সে যদি পিস্তল হাতে রেখে বলে দেখো এটা দুধ না, আপনি বলবেন হ্যাঁ দুধ। এটা তো ভাই ক্যারিশমা তো কাপের না, ক্যারিশমা পিস্তলের। এখন আমির হামজা সাহেব AK-47 বাইর করি, তখন আপনি আবার অফ। হ্যাঁ, আমির হামজা সাহেব ভাই এমপি হয়েছেন বাংলাদেশে। একজন এমপি হওয়া মানে কি, সে খুব পাওয়ারফুল লোকটা ভাই, খুবই। আমাদের পাশে একজন পাওয়ারফুল লোক বসে আছে,
না উনি পাওয়ারফুল হইলে ওনারে আমরা অল্প চিনি। এমপি কিন্তু একটা পাওয়ারফুল লোক, তার হাতে অনেক ক্ষমতা। কারণ আমির হামজা সাহেবরা তো ওখানকার লোকজন ভোট দিয়ে এমপি বানাইছেন, ওনাকে নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন, এতে ওনার এমপি গিরি কিন্তু কমবে না, উনি এমপি থাকবেন। আচ্ছা, তাহলে আপনিই থাকবেন। কাজেই উনি বলছেন, উনি যেহেতু বলছেন কি করবো, আবার আদালত তাকে গ্রেপ্তারি পাওয়া দিছে, দেখা যাক কি হয়, আদালত যদি গ্রেপ্তার করতে পারে করুক। এই ধরনের মন্তব্য কি আপনার কাছে মনে হয় যে দৃষ্টি আকর্ষণের চেষ্টা বা অনেক বেশি লাইমলাইট আসার চেষ্টা? আপনি ব্যক্তিগত আমির হামজা সাহেব এমপি হয়েছে, আমির হামজা সাহেব তো বলে ফেলছেন। আমি তো ওনার বক্তব্য অনেক আগে থেকে শুনি। আমাকে ওনাকে মানে আমার কাছে ওনাকে কখনোই স্বাভাবিক মানুষ মনে হয় নাই, সেটা বলতে পারেন। আমার কাছে মনে হয় মনে হয়নি। হ্যাঁ, এখন এটা আমার মনে তো হয় নাই। এখন ওই কুষ্টিয়া যে এলাকা থেকে পাস করছেন ওই এলাকার ম্যাক্সিমাম লোকের কাছে মনে হয়েছে। এখন এই জন্য কি ম্যাক্সিমাম লোককে আমি ইগনোর করতে পারবো, তাদের দিয়ে আমি হাসি ঠাট্টা করতে পারবো না তোর ভাই, তাই না? তারা মনে করছে, আপনি কি করবেন? গণতন্ত্রের এটাই সৌন্দর্য, গণতন্ত্রের এটাই রূপ। এই রূপকে আপনি কুৎসিত বলতে পারেন, যদি বলেন না এই রূপটাই ভালো, গণতন্ত্র মানতে হবে, আমাদের গণতান্ত্রিক দেশে বাস করি।